প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একজন চিকিৎসক। চলুন দেখে নিই কে থাকছে আজকে আমাদের আলোচনায়। ডাক্তার লাইলা আরজুমান্দ বানু 1951 সালের মার্চ মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটি নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আসলে বুঝতে পারেন না যে কোন পদ্ধতি কার জন্য ভালো হবে বা খারাপ হবে। অনেকেই এগুলো নিয়ে আসলে অনেক ধরনের হীনমন্যতায়ও ভুগে থাকেন যে কি করব, কোথায় যাব। আপনার কাছ থেকে একটু জানবো যে জন্ম নিয়ন্ত্রণ বিষয়টি আসলে কিভাবে আপনি দেখবেন বা কিভাবে। ধন্যবাদ। কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ আমাদের দেশের মতো দেশে, যেখানে আমরা জনসংখ্যা নিয়ে এত বিব্রত এবং আমরা জনসংখ্যা কিছুতেই কমাতে পারি না, তো এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, এবং আমাদের সরকারি পর্যায়েও কিন্তু যথেষ্ট কাজ হচ্ছে এটা নিয়ে। আমরা ছোটোবেলায় দেখেছি যে উঠান বৈঠক হতো জন্ম নিয়ন্ত্রণ, তারপরে ফিল্ড লেভেলে কাজ হতো। ওরা যে মানে সাহায্যকারীরা তারা ঘুরে ঘুরে ঘরে গিয়ে তারপর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করতেন। তো কাজেই এটা একেবারে একটা কি বলবো, এটা অবশ্যই জীবনের একটা মানে প্রচণ্ড রকমের একটা দরকারি জিনিস। যে বিয়ে হওয়ার আগে থেকেই বরং আমরা মনে করি যে প্রিকনসেপশনাল যে একটা প্রিকনসেপশন বা প্রি ম্যারিটাল একটা অ্যাডভাইস, তার মধ্যে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় মেয়েটা কিছুই জানে না, হঠাৎ করে বিয়ে হলো, কনসিভ করে গেল এবং সে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেললো, এবং তাতে দেখা গেল ইনফেকশন হয়ে তার হয়তো সারা জীবন আর বাচ্চাই হলো না। এরকম অনেক কেস আমরা পাই। আচ্ছা, কাজে সবচেয়ে ভালো যে বিয়ের আগে জানতে পারলে তো ভালোই, অথবা বিয়ের পরে পরেই অনেক সময় কিন্তু আমরা এখন পাই ওই ধরনের দম্পতি বা কাপল আসে আমাদের কাছে যে ম্যাডাম আমরা এখন কি করব। তো কাজেই এটা কিন্তু সচেতনতাটা খুব ভালো। প্রথম থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা নিতে হবে যদি তখনই বাচ্চা না চায়। আর যদি দেখা যায় যে তাদের একটু বয়স হয়ে গেছে বা তারা এখনই বাচ্চা যাচ্ছে, তাহলে তো আলাদা কথা, এবং তার পরবর্তীতে তারা ব্যবস্থা নিতে পারে যখন বাচ্চাটি হয়ে যায়। পরবর্তীতে নিশ্চয়ই জন্ম নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আপনাদের থাকে। এখন যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আমরা সবচেয়ে সহজ যেটা মনে করি সেটা হলো যে একটা হচ্ছে ব্যারিয়ার, যেটা কন্ডম। তো সেটা হলো যে সহজ এবং সেটা সবচেয়ে মানে স্বল্প মূল্যে পাওয়া যায়, এবং এটা মানে ইসেও ভালো, মানে যেটা কার্যকারিতাও ভালো, কিন্তু আবার মানে ফেলিওর রেট অনেক বেশি, প্রায় 7 থেকে 10% কেসে ফেলিওর হয়। তো কাজেই যারা একদমই বাচ্চা চাচ্ছে না তাদের জন্য এটা ভালো না, কিন্তু যারা আছে যে ঠিক আছে হলেই হলো, না হলে না হলো, বাচ্চা হলে অসুবিধা নেই, তারা কিন্তু কন্ডম ব্যবহার করতে পারেন। কাজেই এটা একটা বহুল প্রচলিত আমাদের দেশের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। এরপরে যেটা আসে নবদম্পতিদের জন্য যে ওরাল পিল, তো পিল তো অনেক আগে থেকে চলে আসছে, কিন্তু পিলের সম্বন্ধে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে যে পিল খেলে পরে আর বাচ্চা হবে না, পিল খেলে মোটা হয়ে যায়, কমপ্লিকেশনের কথা বলে। হ্যাঁ, তো যার জন্য হয় কি এখন কিন্তু আস্তে আস্তে প্রথম প্রজন্মের পিল, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় এবং এখন কিন্তু চতুর্থ প্রজন্মের পিল চলছে, এবং এই চতুর্থ প্রজন্মের পিলটা কিন্তু খুবই সেফ। এটাতে দেখা যায় যে শরীরে ওজন মানে বেশি হওয়ার কোনো ব্যাপার নেই এখানে। তারপরে যে বমি বমি ভাব বা অন্যান্য যেগুলো জটিলতা সাধারণত মেয়েরা মানে ফেস করে থাকে, সেসব জটিলতা অনেক কম। তো কাজে আর সেছাড়াও আমি বলি যে একটু ওজন বাড়াটা একসময় একটা ধারণা ছিল যে হ্যাঁ ওজন বাড়ি, কিন্তু এই ওজনটা কিন্তু একদম সাময়িক একটা ব্যাপার। দেখা গেছে পিল খাওয়ার পরে প্রথম 2-3 মাসে তার কিছুটা শরীরে পানি জমে, ওজন বাড়া না, এটা কিন্তু পানি জমে, এবং 2-3 মাস পর থেকে আস্তে আস্তে পানিটা চলে যায় যখন পিলটা স্যুট হয়ে যায়, এবং তার কিন্তু ওজন ঠিকই থাকে। তো কাজেই এটা এই যে কতগুলো ভুল ধারণাটা, এটা ঠিক না। বরং যদি কেউ মনে করে যে সে 100% মানে কনফার্ম, সে চায় যে না আমার একেবারে আমি এখন বাচ্চা নিতেই চাচ্ছি না, তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ওরাল পিল, লো ডোজ পিল যেটা। এবং এই পিলগুলো কি সব বয়সীদের জন্যই? সব বয়সীদের জন্য, এবং এটা পিল তো আবার অন্যান্য ব্যাপারেও সাহায্য করে, সেটা আমরা জানি, সেটা আমরা হয়তো পরে আসবো। কিন্তু ওরাল পিল সবার জন্যই মানে মোটামুটি সেফ। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি রোগীর কোনো রকম জটিলতা থাকে, লিভারের কোনো সমস্যা থাকে, তার যদি ভেনাস মানে ডিভিটি বা রক্ত জমার একটা সম্ভাবনা মানে অসুখ থাকে, সেই সব ক্ষেত্রে আমরা তাদের মানা করি, কারণ লিভার থেকে হরমোনটা বেরিয়ে যায়। আর পিলের ভিতরে আমরা জানি যে 2 রকমের হরমোন থাকে, ইস্ট্রোজেন এবং
প্রজেস্টেরন। তো কাজেই যদি পিলটা না বেরোতে পারে তাহলে তখন শরীরে একটু খানিকটা জটিলতার সৃষ্টি হয়। তো সেই জন্য কোনো রকম সমস্যা না থাকলে পিলটা সবচেয়ে সেফ, এবং খাওয়াটাও খুব সুবিধা, প্রত্যেকদিন একটা করে খাবে। আর মাঝখানে আবার কিছুটা আবার থাকে যে সাদা পিলের সাথে দেখা যায় যে কিছু ব্রাউন কালারের পিল, যেটা মানে প্লেসিবো আমরা বলি। তো সেটা হলো যে ওইটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য হলো যে আসল পিল শেষ হওয়ার পরে 3-4 দিন সময় লাগে আরেকবার পিরিয়ড স্টার্ট হতে। ওই সময়টাতে অনেক সময় পেশেন্টরা ভুলে যায় যে আবার নেক্সট পিলটা খাবে। তা ওটা যদি কন্টিনিউ করে তখন দেখা যাচ্ছে যে ওই মানে ব্রাউন কালারের পিল খেতে খেতেই তার পিরিয়ড শুরু হয়ে গেল, তখন সে আবার নতুন করে আরেকটা স্ট্রিপ শুরু করলো। তো এটা মানে হচ্ছে জেনে নিতে হবে, জেনে নিতে হবে। আর এটা হলো একটা ধারণা নিয়ে তারপরেই আসলে এটা নিতে আর এটা দেওয়ার সময় আমরা অনেক সময় বলে থাকি যে প্রথম দিকে একটু একটু ব্লিডিং হতে পারে, কিন্তু ওটা পরে আস্তে ঠিক হয়ে যায়। যদি এমনিতে ঠিক না হয় তাহলে আমরা হয়তো আবার আর একটা পিল দুটো করে দিতে বলি। অনেক সময় প্রোজেস্টেরন দিতে চাই, মানে একটা হরমোন দিই, তাহলেও এই ব্লিডিং এর সমস্যাটা চলে যায়। তো কাজেই আমার আর যদি ভুলে যাই, যেটা হয় যে পেশেন্টরা বলে যে আমি তো প্রথম দিন ভুলে গেছিলাম বা আমি 2 দিন ভুলে গেছি। তো প্রথমে 1 দিন 2 দিন ভুলে গেলে আবার সেই মানে নর্মাল যে পিলটা সে খেত সেটার সাথে আগের মানে ভুলে যাওয়া পিলটাও খেতে হবে। কিন্তু 3 দিন হয়ে গেলে মানে তারপরে আর উচিত না, তখন অন্য কোনো ব্যবস্থা নিতে হবে আর কি। তখন আর ওটা কার্যকরিতে হবে না। ব্যারিয়ার মেথড এবং ওরাল পিলের পরে এছাড়া আর কি ধরনের পদ্ধতি? এছাড়া অনেকগুলো এখন তো আমাদের দেশে, আমি বলবো আমাদের দেশে না, সারা পৃথিবীতে অনেক রকমের এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এসছে। তা আমরা মনে করি এই দুটোর পরেই আসতেছে ইঞ্জেকশন পদ্ধতিটা খুব ভালো। এটা 3 মাস পরে পরে ইঞ্জেকশন দেওয়া হয়। প্রোজেস্টেরন নামক একটা হরমোন আছে, সেই হরমোন দিয়ে। তো ইঞ্জেকশনের সুবিধা হলো কি যে যদি এটা স্যুট করে তাহলে ইচ্ছেমতো পেশেন্টরা অনেক দিন পর্যন্ত ইঞ্জেকশন নিতে পারে। 3 মাস পরে একটা ইঞ্জেকশন নেওয়া কোনো ব্যাপারই না। তবে এর কিছুটা সাইড এফেক্ট আছে, সেটা সাইড এফেক্ট বলবো না ঠিক। সেটা যেমন হলো যে অনেক সময় দেখা যায় পিরিয়ড একদম বন্ধ থাকে, অথবা একটু একটু করে ব্লিডিং হচ্ছে, অথবা খুব বেশি করে ব্লিডিং হচ্ছে। যখনই যেটা হোক সবটাই কিন্তু চিকিৎসা আছে, কিন্তু রোগীরা করে কি ভয় পেয়ে আসছে, ইঞ্জেকশনটা নেয় না। তো কাজেই এগুলো একটু মানে ইঞ্জেকশনটা এই জন্য ততটা জনপ্রিয় হয়নি যতটা হওয়া উচিত ছিল, কিন্তু এটাও কিন্তু 100% একদম ইফেক্টিভ, কার্যকারিতা 100%। হ্যাঁ, এটা কোনো ফেলিওর রেট একেবারেই নাই। মানে যাদেরকে স্যুট করে যায় তাদের জন্য খুব ভালো সেটি। আর একটা আছে, তারপরে যেটা আসে সেটা হলো ইন্টারউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস, আইইউডি বলে, যেটা আমরা মানে সবাই জানি যে কপারটি, কয়েল অথবা কপারটি নামে পরিচিত। তো এটা যদি খুব ভালোভাবে কোনো ডাক্তার অথবা কোনো ভালো সেবা মানে দাত্রীরা যদি দিতে থাকে, পুশ করে, তাহলে কিন্তু এটা কমপ্লিকেশন অনেক কম হয়। এটাও কিন্তু 100% ইফেক্টিভ, মানে কার্যকরী। তো আমি নিজে আবার এটা অনেক সময় পড়ে থাকতে অনেকে একটু অস্বস্তি বোধ করে, অনেকে অস্বস্তি বোধ করে, কিন্তু আসলে আবার অনেকে আছে এমনই আবার তারা স্বস্তি বোধ করে যে অনেক সময় আমার পেশেন্ট পায় 25 বছর 30 বছর হয়ে গেছে, কপারটি পড়েই আছে, মানে তারা বলে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, একবার কপারটি ইউজ করলে সেটা কত বছর পর্যন্ত? সেটা এটা ডিপেন্ড করে যে টাইপের উপরে। কিছু কপারটি আছে 5 বছর, কিছু আছে 10 বছর। তো কাজে ওটা দেখে নিতে হয় যে আসলে কোনটা কতদিন কাজ করবে। তো কপারটি যদি ভালো মতো পড়ানো যায় এবং এটা যদি স্যুট করে যায়, এটাও কিন্তু খুব ভালো ব্যবস্থা। এবং আমি পার্সোনালি আমি নিজে অনেক পেশেন্টকে দিয়েছি এবং খুব ভালো কাজ করেছি, তারা ভালোই আছে। আর তারপরে আমরা এখন আরো দুটো নতুন পদ্ধতি এসছে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট, মানে ইমপ্ল্যান্ট একটা আছে, যেখানে একটা আছে 3টা কাঠি, ছোট 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 কাঠির মতো আমরা স্কিনের ভিতরে দিয়ে দিই, তা ওটা থেকে যাচ্ছে 3 বছর বা 5 বছর। আর আরেকটা আছে নতুন এসছে, শুধু একটা স্টিক দিতে হয় আর কি, একটা স্টিক, সেটা 3 বছরের। তো এটাও কিন্তু খুব ভালো, কারণ এরও মানে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই। ওই তোমার যেটা হয় যে কপারটিতে যে একটু প্রবলেমটা হয় যে মাঝে মাঝে ব্লিডিং বন্ধ থাকে, একেবারেই হয়তো মাসিক হচ্ছে না, অথবা মাসিক অনিয়মিত হচ্ছে, এই সমস্যাটা হতে পারে অনেক সময়। তো অল্প একটু যদি হয় তখন আমরা কি করি যে অন্য আরেকটা হরমোন দিয়ে আবার সেটাকে কিছুদিন ঠিক করে দেই, পরে ওটা স্যুট করে যায়। আর যদি খুব বেশি সমস্যা হয় তখন কিন্তু এটা যে কোনো সময় বের করে ফেলা যায়। এটা হচ্ছে এটা একটা সুবিধা। স্বাস্থ্য প্রতিদিনে আমরা কথা বলছিলাম জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি নিয়ে। আমাদের সাথে আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একজন চিকিৎসক। আবারও চলে যাচ্ছি আলোচনায়। যেটি ম্যাডাম আসলে জানতে চাচ্ছিলাম যে অনেক সময় এক এক পদ্ধতি হয়তো এক একজনের ক্ষেত্রে প্রযোজ্য, কোন পদ্ধতিটি কার জন্য প্রযোজ্য জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটি কিভাবে বোঝা যাবে? এটা একটা খুব ভালো প্রশ্ন, কারণ আমরা যেটা বলেছি যে যারা তাদের এখনো বাচ্চা হয়নি, নতুন বিয়ে হয়েছে, যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাচ্ছে, তাদের জন্য কন্ডম এবং পিলটা সবচেয়ে ভালো। আর যাদের অন্তত একটা বাচ্চা আছে তাদের আমরা যেটা বলি যে আইইউডি, যে কপারটি
অথবা ইনজেকশন, এগুলো অন্তত একটা বাচ্চা থাকার পরে এটা নেওয়া উচিত। আর এরপরেও আছে স্থায়ী পদ্ধতি যেটা, সেটা সম্বন্ধে আমরা একটু কথা বলতে পারি যে স্থায়ী পদ্ধতিটা একসময় খুব পপুলার ছিল, কিন্তু এখন ওই নানান ধরনের ব্যবস্থা আসাতে বা পদ্ধতি আসাতে কিছুটা কমে গেছে জনপ্রিয়তাটা। আগে তো এরকম হতো, মানে ক্যাম্প হতো, ফিল্ডে দেখা যেত যে এরকম একটা ক্যাম্পের ভিতরে অনেক রোগীদের একসাথে মানে টিউবেক্টমি করা হতো, যেটাকে আমরা বলি লাইগেশন। বলে অনেকেই মানে লাইগেশন মানে হলো যে জরায়ুর দুই পাশে দুটো টিউব থাকে, টিউব দুটোকে বেঁধে দেওয়া, সেটা নানান পদ্ধতি আছে। এখন সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপি করে করা। এটা একেবারে ইজি এবং এটা রোগীর জন্য খুব ভালো, কিছুই সে টের পায় না। 5-6 ঘন্টা পরে সে বাসায় চলে যেতে পারে এবং তার কোনো পার্শ্ব এটা সাধারণত ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, তা তো অবশ্যই। যে স্থায়ী পদ্ধতি হলো যখন একদম ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তখনই। আর এটা ছেলেদের বেলায় যেটা হয়, আমরা আসলে ছেলেদের মানে পদ্ধতিগুলো খুব একটা আলোচনা করিনি, কারণ ওখানে একটা পদ্ধতি আছে, সেটা হলো ভ্যাসেক্টমি। তো ভ্যাসেক্টমিটাও এখন অনেক সহজ হয়ে গেছে, নন স্কালপেল ভ্যাসেক্টমি, যেটা কি কোনো কাটাছিঁড়া লাগে না, উপর দিক থেকে ওটা বেঁধে দেওয়া যায়। তো এখন মাঝে মাঝে প্রশ্ন আসে যে লাইগেশনে অনেকে ভয় পায় যে লাইগেশন করলে হয়তো আর বাচ্চা তো হবেই না কোনোদিন। হ্যাঁ, এটা তো একটা পার্মানেন্ট ব্যবস্থা, মানে মানসিকভাবেও একটু মানসিকভাবে অনেক সময় চিন্তিত থাকে। তো আসলে যেটা হয় সেটা অনেকে আবার জানেও, যে তারা করে কি যে লাইগেশন করার পরে হয়তো দেখা গেল যে কারো 2টো ছেলে আছে, সে মেয়ে যাচ্ছে, তখন আমাদের কাছে চলে আসলো যে ম্যাডাম লাইগেশনটাকে একটু খুলে দেন, রিকানালাইজেশন আমরা যেটাকে বলি। আবার অনেক সময় আছে যে দুর্ভাগ্যবশত তার 2টো বাচ্চা ছিল, হয়তো 2টো বাচ্চাই কোনো কারণে মারা গেছে, তো এইসব ক্ষেত্রে আমাদের রিকানালাইজেশন করতে হয়। যদিও এর রেজাল্ট একেবারে 100% না, তবে এখন ল্যাপারোস্কোপি দিয়ে করলে অথবা একটা স্পেশাল যেটা চশমা আছে, লেন্স আছে, সেটা দিয়ে করলে এটা সাকসেস রেট বেশ ভালো, 60-70% সাকসেস রেট আছে। তো কাজে এই পদ্ধতিটা আছে। তবে এই মানে রিকানালাইজেশন করা যাবে বলে আমি লাইগেশন করব সেটা না। লাইগেশন যখন করবে তাকে তখন ডিটারমাইন করতে হবে যে হ্যাঁ, আমি আর বাচ্চা চাচ্ছি না, আমি তখন এই ব্যবস্থাতে যাব। তো এখন লাইগেশন বা ভেসেক্টমি একটু কমে গেছে, কারণ পেশেন্টরা ভয় পায়, মনে করে যে আরো তো কত ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যেহেতু আরো অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো কি তারা নিচ্ছে। আরেকটা ভালো পদ্ধতি এখন আসছে, সেটা হচ্ছে পোস্টপার্টাম আইইউডি। মানে ঠিক বাচ্চা হওয়ার পরে পরেই একটা কয়েলের মতো কয়েল যেটা আছে, সেই কয়েলটা আমরা সাথে সাথে দিয়ে দিলাম। রোগীকে আগে থেকেই মোটামুটিভাবে তাকে কনভিন্স করা থাকে, কাউন্সেলিং করা থাকে যে তোমার বাচ্চা হলে পরে তখন আমরা এটা দিয়ে দেবো, তাহলে তোমার আবার যে অনেক সময় কিন্তু রোগীরা আবার বাচ্চা হওয়ার পরে আর ফিরে আসতে পারে না, অনেক সময় সংসারে যে নানান ঝামেলা থাকে, আবার ফিরে আসা, আবার ফ্যামিলি নিয়ে অ্যাডভাইস করা, অন্য আরেকটা জায়গায় আবার যেতে হবে। তো কাজে এই পোস্টপার্টাম আইইউডি যেটা, সেটা খুব ভালো, এটা ফ্যামিলি প্ল্যানিং আমরা করলে একটা বড় হ্যাঁ 5 বছর 10 বছর থাকতে পারে, যে কোনো সময় খুলে ফেলতে পারে, যে আবার বাচ্চা চাইলো তো তখন ইচ্ছে করলে খুলে ফেলা যায়। ম্যাডাম, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, পুষ্টিবিদের কাছ থেকে কিছু পুষ্টি বিষয়ক পরামর্শ নেব দর্শকদের জন্য। দর্শক দেখে নিন পুষ্টিবিদের কাছ থেকে কিছু পুষ্টি বিষয়ক পরামর্শ। হৃদরোগীদের জন্য খাদ্য ব্যবস্থা একটি অধিক গুরুত্ব বহন করে। হৃদরোগের খাদ্য ব্যবস্থা করতে গেলে আমাদের যেমন একজন হৃদরোগী ক্যালোরি নিয়ন্ত্রণ করতে হবে, যেমন যেটা হচ্ছে যে যদি ওজন বেশি থাকে তার অবশ্যই ওজনটাকে বাঞ্ছিত ওজনে আনতে হবে, এই জন্য ক্যালোরি নিয়ন্ত্রণ করে তার কিন্তু খাদ্য তালিকাটি তৈরি করতে হবে। ফ্যাট জাতীয় খাবার এই সময় তাকে কম দিতে হবে এবং লবণ জাতীয় খাবার কিন্তু এড়িয়ে চলতে হবে। একজন হৃদরোগী কিন্তু আঁশ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে পারেন, তবে অবশ্যই বেশি আঁশযুক্ত খাবার খেতে গেলে অনেক সময় তাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে, কাজে এই বিষয়টিও কিন্তু খেয়াল করতে হবে। এবং হৃদরোগীরা চেষ্টা করবে যেমন লাল চাল, লাল আটা, এই ধরনের খাবারগুলি কিন্তু তারা গ্রহণ করতে পারে এবং অবশ্যই মাছ খাবে, যে কোনো রকমের মাছ তারা খেতে পারে, তবে সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, এই মাছগুলি কিন্তু হৃদরোগীদের জন্য উপকারী। কাজে এই খাবারগুলি খাওয়ার ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। সপ্তাহে অন্ততপক্ষে 2-3 দিন মাছ খাওয়ার চেষ্টা করতে হবে এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার, ঘি, ডালডা, মাখন, গরু মাংস, খাসির মাংস, এই খাবারগুলি কিন্তু হৃদরোগীদের জন্য অ্যাভয়েড করতে বলা হয়। তবে হ্যাঁ, অবস্থা ভেদে অনেক সময় দেখা যায় যে অকেশন অনুযায়ী এই খাবারগুলি দেওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে সেটা পরিমিত পরিমাণে এই খাবারগুলি কিন্তু খেতে হবে। ফলমূল খাওয়ার ব্যাপারে হৃদরোগীদের কিছু বিষয়ে সতর্ক হতে হবে, বিশেষ করে যেসব ফলমূলগুলিতে শর্করার পরিমাণ বেশি রয়েছে সেই ফলমূলগুলি পরিমিত পরিমাণে খেতে হবে। এবং হৃদরোগের সাথে যদি কিডনি রোগের সম্পর্ক থেকে থাকে তবে ফল খাওয়ার ব্যাপারে আরও সতর্ক হতে হবে, যেমন এই সময় তাহলে পেয়ারা, আনারস,
এই ফলগুলি খাওয়ার জন্য আমরা বলে থাকি। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হৃদরোগীরা কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার কিন্তু হৃদরোগের একটা প্রধান কারণ। বিভিন্ন রকম খাবারে কিন্তু কোলেস্ট্রল রয়েছে, যেমন মাছের মাথা, কলিজা, মগজ, গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলিতে কিন্তু অধিক পরিমাণে কোলেস্ট্রল রয়েছে, তবে উদ্ভিজ্জ কোনো খাবারে কিন্তু কোলেস্ট্রল নেই। কাজে এই বিষয়টি খেয়াল করতে হবে এবং কোলেস্ট্রল খেতে হবে পরিমিত পরিমাণে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী আমরা 200 মিলিগ্রাম কোলেস্ট্রল একজন হৃদরোগীকে দেওয়ার জন্য বলা হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে ডিমের ব্যাপারটি চলে আসে, যেমন ডিমে অধিক পরিমাণে কোলেস্ট্রল রয়েছে এবং বলা হয় যে ডিম কোনো এফেক্ট করে না হৃদরোগে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একজন রোগীর যখন 200 মিলিগ্রাম কোলেস্ট্রলের দরকার হয়, তখন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে নিয়ম রয়েছে স্টেপ 2 ডায়েটে, সেখানে সপ্তাহে অন্ততপক্ষে কুসুমসহ 4 দিন ডিম দেওয়া যেতে পারে, আবার সপ্তাহে কুসুমসহ 2টা কখনো ডিম দেওয়া যেতে পারে। এটা ডিপেন্ড করবে রোগী ভেদে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, লবণ জাতীয় খাবার কিন্তু হৃদরোগীদের পরিহার করতে হবে, বিশেষ করে চানাচুর, বাইরের খাবার, এই খাবারগুলি কিন্তু হৃদরোগীরা এড়িয়ে চলবেন। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে যারা একটু বয়স হয়ে যায়, অনেক সময় কিন্তু ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যায়, সোডিয়াম পটাশিয়াম কিন্তু তখন ওঠানামা করে, এবং সিকেডি যদি হৃদরোগের সাথে সম্পর্কিত হয় তখনও কিন্তু এই বিষয়টি দেখা যায়। কাজেই সেই সময় আমাদের কি করতে হবে, সেই সময় কিন্তু আমাদের যদি পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হয় বা সোডিয়ামের ডেফিসিয়েন্সি হয়, অবশ্যই কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তখন কিন্তু তাকে লবণ খাওয়ানোর জন্য অথবা অন্য কোনো লবণ জাতীয় সাপ্লিমেন্ট নেওয়ার জন্য বলা হয়ে থাকে। কাজেই এই বিষয়টি হৃদরোগীরা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ডায়াবেটিস হলেও হৃদরোগীদের সচেতন হতে হবে, সেই সময় কিন্তু তাদের ক্যালোরি নিয়ন্ত্রণ করে খাবারটা খেতে হবে, এবং হৃদরোগীরা অবশ্যই খাবার একসাথে গ্রহণ করবেন না, খাবারটাকে 5 থেকে 6 বারে ভাগ করে নেবেন, কেননা অধিক পরিমাণে খাবার গ্রহণ কিন্তু হৃদপিণ্ডের উপর চাপ বাড়ায়। কাজে এই বিষয়টি খেয়াল করতে হবে, এবং যেই সব খাবার গ্যাস উদ্রেক করে, কারণ অনেক হৃদরোগী কিন্তু এটা কমপ্লেন করে থাকে যে তাদের বুকে ব্যথা হচ্ছে না বা পেটে ব্যথা হচ্ছে, এই সমস্যাগুলি নিয়ে কিন্তু তারা আসেন, খুব অস্বস্তিতে ভুগেন এবং অতিরিক্ত পরিমাণে কিন্তু সিক হয়ে যান। কাজেই এই বিষয়টি খেয়াল করতে হবে, হৃদরোগীরা অবশ্যই যাতে গ্যাসে উদ্রেককারী খাবার গ্রহণ থেকে তারা বিরত থাকবেন। আঁশ জাতীয় খাবার অবশ্যই খাবেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে আঁশ জাতীয় খাবার খেয়ে নিজেদের সমস্যার সৃষ্টি করবেন না। আর অবশ্যই নিয়ম মেনে চলবেন, কিছুটা নিয়ম মেনে চলতে হবে, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটতে হবে, এবং খাবার একটা সুষম খাবার মেনু গ্রহণ করতে হবে। এবং তেলটার দিকেও কিন্তু হৃদরোগীদের খেয়াল করতে হবে। আমরা বিভিন্ন রকমের তেল ব্যবহার করে থাকি, উদ্ভিদ তেলের উপর জোর দেওয়া হয়ে থাকে, মাঝে মাঝে আপনারা সরিষার তেলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এবং যারা অলিভ অয়েল খেতে অভ্যস্ত তারা কিন্তু ছালাদের সাথে 1 চা চামচ অলিভ অয়েল খেতে পারেন। আর এই সময় হৃদরোগীরা স্ন্যাক্স হিসেবে তারা মিষ্টি কুমড়ার বিচি, যেটা আপনার রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলবে, স্ন্যাক্স হিসেবে মিষ্টি কুমড়ার বিচিকে আপনারা বেছে নিতে পারেন, অথবা আপনারা 1 মুঠ বাদাম বেছে নিতে পারেন, এবং পেয়ারা, আনারস, এই ফলগুলি কিন্তু আপনারা খেতে পারেন। কাজে কিছুটা নিয়ম মেনে চললে হৃদরোগীরাও খাদ্য তালিকা অনুসরণ করে অনেক দিন ভালো থাকতে পারবেন। ম্যাডাম, অনেক সময় আসলে এই যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির কথা আপনি বলছিলেন, অনেক পদ্ধতি রয়েছে, এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও খুব অত্যাধুনিক মানের পদ্ধতিগুলো আসলে হচ্ছে। যদি করা না হয় সেক্ষেত্রে আসলে মানে কি ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে পারে আমাদের মায়েরা বা যে কোনো দম্পতি, সেটি একটু জানবো। তা তো অবশ্যই, যেমন যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যদি কেউ না নেয়, মানে বিয়ে হলো নতুন দম্পতি, তারা হয়তো মনে করলো যে এখন বাচ্চা নিচ্ছে না, কিন্তু আবার এদিকে কোনো পদ্ধতিও নিচ্ছে না, তখন তো যে কোনো সময় তাদের মানে সে কনসিভ করে যাবে, পেটে বাচ্চা চলে আসবে, এবং দেখা যায় যে তখন কি করে যে বাচ্চাটা না চাওয়ার জন্য নানান ধরনের এমআর করে, যেটা কি মানে মিনস্ট্রুয়াল রেগুলেশন আমরা বলি, অ্যাবর্শন করায় আর কি। তো অনেক সময় দেখা যায় যে এগুলো খুব ভালো জায়গায় হয় না, এখন অবশ্য সরকারিভাবে এটা করা যায়, কিন্তু অনেক রোগীরাই আছে যে তারা হয়তো লজ্জা পেয়ে সেখানে গেল না, অন্য একটা মানে প্রাইভেট জায়গায় করালো, খুব ভালো জায়গা না, সেখানে ইনফেকশন হয়ে দেখা গেল যে তার জরায়ু এবং টিউব সবগুলি নষ্ট হয়ে গেল, ভবিষ্যতে তার বাচ্চা হচ্ছে না, এরকম কেস কিন্তু আমরা মাঝে মাঝে পাই। তো সেই জন্য আমরা যেটা বলি যে এটা হচ্ছে প্রতিরোধ করার যে ব্যাপারটা আছে,
যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে তখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি নেওয়া ভালো, নেওয়া ভালো। এরকম কমপ্লিকেশনে না গিয়ে। কারণ এই কমপ্লিকেশনগুলো পরবর্তীতে কিন্তু পরবর্তীতে মৃত্যুর ঝুঁকিও আরো করে মৃত্যুর নিতে ঝুঁকি পারে। করে যাবে। আরেকটা ব্যাপার ম্যাডাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আসলে অনেক সময় দেখতে পাই অনেকেই ফেস করে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এটি এটা খুব ভালো, এটা আমরা ভুলেই গেছিলাম বলতে, খুব ভালো প্রশ্ন করেছো। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হলে যে হঠাৎ করে একটা হঠাৎ করে ধরো এটাকে কি বলে ইন্টারকোর্স হয়ে গেল, কিন্তু সে বাচ্চাটা চাচ্ছে না, তখন সে কি করবে, যে বাচ্চা আছে কি নাই এটা না জেনেই সে কিছু পিল কিছু কিছু মেথড আছে, পিল আছে, কয়েল আছে, যে সেগুলো সে খেয়ে ফেললো, 12 ঘন্টা বা 24 ঘন্টার ডিফারেন্সে দুটো পিল খেতে হয়, তারপরে বাচ্চাটা আর থাকে না। যদি বাচ্চাটা হয়েও থাকে তখন হয়তো জরায়ুতে সেটা ইমপ্ল্যান্ট হচ্ছে না। কিন্তু এই পদ্ধতিটা হলো একটা ইমার্জেন্সি, এটা ইমার্জেন্সি, কিন্তু অনেক পেশেন্ট আছে তারা এটাকে রেগুলার ভাবে Frequently ইউজ করে, নিচ্ছে এবং সেটা করে হয় কি যে মাঝখান থেকে দেখা যায় যে হরমোনের ইমব্যালেন্স হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, এবং এটা নিয়ে এত রকম জটিলতা হয় যে পরে রোগীকে আবার আমাদের বেশ ভালো মতো চিকিৎসা করতে হয়। তো কাজেই আমার মনে হয় যেটা যে ইমার্জেন্সিটাকে ইমার্জেন্সি হিসেবেই রাখা ভালো। হঠাৎ করে হয়তো হাজবেন্ড বাইরে থাকে সবসময়, হঠাৎ করে চলে আসছে, বা যে কোনো সময় হোক না কেন কোনো প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই একটা ঘটনা ঘটে গেছে, তখন সে ইমার্জেন্সি করতে পারে। ধরা যেতে পারে যে একটা ট্যাবলেট বা দুটো ট্যাবলেটের মধ্যে পুরো ডোজটা কিন্তু রয়েছে, তো সেটি তাহলে কতখানি মাত্রায় থাকতে পারে? তো কাজে এটাকে একবারে নিয়মিতভাবে না করে, অনেক রোগী আমরা পাই যে তারা এটাকেই একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড তৈরি করেছে, বলে কি আমি তো ইমার্জেন্সি পিল খাই, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু প্রবলেমটা তো পরে একসময় দেখা দেবে। কাজে এটা করা উচিত না। কারণ সার্বিকভাবে একটু জানবো আপনার কাছ থেকে পরামর্শ। যে কোনো জটিলতার মধ্যে না গিয়ে আমরা যদি আগে থেকেই ঠিক করি যে আমরা কখন বাচ্চা নিব, আর আমরা প্ল্যান্ড প্রেগনেন্সি যেটা আমরা বলি, এবং সেজন্য আমি একটু প্রথম দিকে বলেছিলাম যে আমরা মনে করি যে বিয়ের আগে অথবা যারা বিয়ের পরেই যারা চিন্তা করে যে বাচ্চা নিবে কি নিবে না, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা আগে থেকেই প্ল্যানটা করতে পারে। আমরা যেটাকে বার্থ প্ল্যান বলি, যে সে আসলে কখন প্রেগনেন্সি প্ল্যানিং, যে কখন সে বাচ্চা নিতে চায়, সে বাচ্চা নেওয়ার আগে তাকে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, এবং তখন ডাক্তারের কাছে সে একটা তার সুইটেবল একটা ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি লজ্জা বা জড়তার মধ্যে না গিয়ে অবশ্যই প্ল্যান্ড ওয়েতে করবে, এবং সে বলবে আমার জন্য সবচেয়ে ভালো কোনটা হয়। অনেকে আছে হয়তো আগে থেকে অনেক বেশি ব্লাড প্রেশার আছে, মাইগ্রেন আছে, যারা অনেক সময় দেখা যায় যে হয়তো একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, নানান কমপ্লিকেশন আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা তাদের আর হয়তো পিলটা দিলাম না, অন্য কোনো মেথড দিলাম, যাই করা হোক না কেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, চমৎকার কিছু ধন্যবাদ, এবং এনটিভিকেও ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমি আশা করি আমাদের এই আলোচনায় আজকে অনেক দর্শক উপকৃত হবেন। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের পদ্ধতি এবং উপকারিতা এবং এর গুরুত্ব নিয়ে নানা ধরনের তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। নিশ্চয়ই সেগুলো আপনাদের উপকারে আসবে এবং এগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এ পর্যায়ে চলুন দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। আমরা ব্রেইন স্ট্রোক শুনি, হার্টের স্ট্রোক হচ্ছে, চোখের স্ট্রোকটা আসলে কি? চোখের স্ট্রোকটা আসলে চোখের রেটিনাতে চোখে যখন রক্তক্ষরণ হয়, এই কন্ডিশনটাকে আমরা চোখের স্ট্রোক বলে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।